গেল 11ই ডিসেম্বর জাতির দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পুরো দেশ এখন নির্বাচনের পথে। পুরো বাংলাদেশ জুড়ে বইছে আনন্দের হাওয়া। মাঘের এই কনকনে শীতের মধ্যেও যেন বইছে উত্তাপ। নির্বাচনে এই উত্তাপে আমরা শুনব সাধারণ জনগণের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কথা, আগামী নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা, এবং যদি নির্বাচিত হয় বাংলাদেশ নিয়ে তাদের কি স্বপ্ন এবং ভোটারদের উদ্দেশ্যে তাদের কি বার্তা, সেটিও আমরা জানব। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন নির্বাচনী ভাবনায় আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির সিলভি। আমাদের এবারের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ দিলদার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গামাটি জেলার যুগ্ম সম্পাদক, সেই সাথে তিনি কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন জনাব আমির হোসেন, তিনি গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি। আপনাদের দুজনকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই অবগত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি একই সাথে জাতির দুটি প্রত্যাশা পূরণ করবে। প্রথমটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটির মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে যারা আগামী 5 বছর বাংলাদেশ শাসন করবে। আর একটি বিষয় হচ্ছে গণভোট, যেটি জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত হবে, যেটি বাস্তবায়ন হলে পরে জুলাইয়ের যে চেতনা, অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন হবে। সেটির আলোকে আজকে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই বিএনপির দিলদার হোসেনের কাছে জানতে চাইব, আসন্ন যে নির্বাচনের সার্বিক যে শৃঙ্খলা এবং পরিবেশ, সেটি নিয়ে আপনাদের দলের কি পর্যবেক্ষণ? হ্যাঁ, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি দেশের সমস্ত চিন্তাভাবনা বা রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় তার মূল টার্গেট থাকে পরিশেষ একটি নির্বাচন। নির্বাচন মানেই গণতন্ত্র, নির্বাচন মানেই মানুষের অধিকার এবং মানুষের মালিকানা, রাষ্ট্রের যে মালিকানা সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে কিন্তু জনগণ একমাত্র পেয়ে থাকে। তো নির্বাচন নিয়ে আমাদের যে বা আপনি যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বা ইত্যাদি বিষয়, আইন শৃঙ্খলার বিষয় সরকার দেখবে, সরকার আইন শৃঙ্খলা নিরূপণ করবে সুচারুভাবে। আমরা জনগণ বা আমরা যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আমরা সেক্ষেত্রে সরকারকে সহযোগিতা করব, এটা হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তো আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা আপনারা জানেন একটি মুক্তিযুদ্ধের সপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল। আমরা অবশ্যই বাংলাদেশের সুশাসন, বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা আমরা সব কিছুই আমরা ঠিক রেখেই আগামী দিনগুলো আমরা আগের মতোই, আমরা আগের দিন বলতে বিএনপির শাসন আমলে যেভাবে আমরা শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ পরিচালনায় আমরা সাফল্য অর্জন করেছি, আমরা আরও বেশি আইন শৃঙ্খলা স্থিতিশীল রেখে বাংলাদেশকে আরও বেশি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই বা রূপান্তর করতে চাই। নিশ্চয়ই নির্বাচন নিয়ে আরো কথা হবে। এবার গণ অধিকার পরিষদ, আপনাদের কি ভাবনা নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা, তাতে এখন পর্যন্ত আপনারা কি দেখছেন? আসলে প্যাসিভেট বিরোধী যে দীর্ঘ আন্দোলন, সে আন্দোলন সংগ্রামের পরে যে নতুন বাংলাদেশ, আমি মনে করি যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের না, আমি বলবো যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই নির্বাচন হলো আমাদের জুলাই যে স্পিরিট, যে ম্যান্ডেট নিয়ে আমাদের জুলাই মুভমেন্টটা হয়েছে, সেটার প্রতিফলনের জন্য এই নির্বাচনের আসলে আমি মনে করি যে এই নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আমার তরুণ প্রজন্ম। যেহেতু আমি নিজেও অপেক্ষাকৃত তরুণ এবং আমি তরুণদের প্রতিনিধিত্ব করি, এবং এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার যে তরুণ প্রজন্ম, তাদের যে চাহিদা, তাদের যে ভাবনা, আমি মনে করি এই আগামী যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে সেটা প্রতিফলন হবে। এবং সাথে সাথে আপনি যে বিষয়টা বলছেন যে জুলাই ম্যান্ডেট বাস্তবায়নের জন্য যে হাঁ ভোটের যে বিষয়টা, তরুণ প্রজন্মের হাঁ ভোটের ভোট দেওয়ার মাধ্যমে এবং হাঁ ভোট জয়যুক্ত হওয়ার মাধ্যমে আগামীতে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অনেক দূরে এগিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমি বিএনপির দিলদার হোসেনের কাছে জানতে চাবো, 31 দফার আলোকে এবারের নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা, এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ যদি আপনারা পান, জনগণ যদি সেই সুযোগ আপনাদেরকে দেয়, বাংলাদেশকে আপনারা কোন জায়গায় নিয়ে যেতে চান? 31 দফার কিন্তু এটা নির্মাণ করেছেন বা এটা প্রণয়ন করেছেন বাংলাদেশের খুব ক্যারিসমেটিক নেতা, আমার প্রিয় নেতা তারেক রহমান। উনি 31 দফা প্রণয়ন করেছেন। এর মধ্যে বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ,
একে নিয়ে আমরা কি ভাবছে আমার নেতা বা বিএনপি, এর মধ্যে নিহিত এটা লেখা আছে সব কিছু। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ সমান্তরাল একটা সুষম উন্নয়ন, সকলের নাগরিকদের অধিকার, সকল কিছু এখানে নিরূপণ করা হয়েছে। তো এই মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের যে কথা বলছে, নতুন বাংলাদেশটা কি, নতুন স্বপ্নটা কি, সেটাই তো আপনাকে দেখাতে হবে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে আমার নতুন স্বপ্নটা কি। সেই নতুন স্বপ্নটাই কিন্তু একত্রিত নিশ্চিত করা হয়েছে। তো এর মধ্যে দিয়ে আমরা যে কথা বলছেন, আমরা কি দেশ শাসন নিয়ে আমরা কি ভাবছি, দেশ শাসনে কিন্তু আপনারা জানেন এর আগেও কিন্তু বিএনপি বেশ কয়েকবার দেশ শাসন করেছে। বিএনপি কিন্তু অভিজ্ঞ সম্পন্ন একটি দল যে দেশ পরিচালনা করার জন্য, কিন্তু অভিজ্ঞতার কোনো কিছু বিকল্প নাই। অভিজ্ঞতা ছাড়া কোনো গাড়ি, যদি আপনি গাড়িও চালান বা যে কোনো কাজ করেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি একটি চাকরিও করতে যান, সেখানে কিন্তু আপনাকে অভিজ্ঞতার সনদ খুঁজবে। তো রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রেও কিন্তু অভিজ্ঞতার বিকল্প কিছু নাই। তো সেক্ষেত্রে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার জুলাইয়ের যে স্পিরিটের কথা উনি বলেছেন আমার ভাই, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি রাষ্ট্রের নতুন প্রজন্ম বা প্রবীণ সকলে মিলেই চাচ্ছে নতুন ধারায়। এখন নতুন ধারাটা প্রশ্নটা কেন আসলো? নতুন একটি ধারার কথা তখনই আসছে যে দীর্ঘ সময় ধরে 17 বছর ধরে একটি আপনার এমন একটি শাসন ব্যবস্থা রাষ্ট্রের কায়েম হয়েছে, এমন একটি আপনার নির্যাতনের একটি রাষ্ট্র কায়েম হয়েছে। সেই জন্য ওখান থেকে উত্তরণের জন্য মানুষ সবসময় নতুন কিছু চিন্তা ভাবনা করছিল। সেই থেকেই কিন্তু বারবার নতুনের কথা ফিরে আসছে। কিন্তু আমাদের দেশ, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার যে ধারা ছিল, সেটা যদি চলমান থাকতো তাহলে মানুষ নতুন কিছু খুঁজতো না। আপনাদের ফেসিবাদ যেই কর্মকাণ্ডের কারণেই কিন্তু মানুষ নতুন কিছু খুঁজতে শুরু করেছে। সেই কারণে আমরা 31 দফার মধ্যেই নতুন সকল কিছু রয়েছে, নতুন স্বপ্নের বীজ বপন করা হয়েছে। আমার বিশ্বাস এই 31 দফার মধ্যে যদি মানুষ যদি বিশ্বাস করে এবং কি সেই 31 দফার মধ্যে দিয়ে দেশ যদি পরিচালিত হয়, আমার বিষয়ে দেশের সত্যিকার অর্থেই নতুন যে ধারার কথা বলা হচ্ছে, নতুন যে স্বপ্নের কথা বলা হচ্ছে, সেটা সত্যিকার অর্থে নিশ্চয়ই সেখানে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। বাস্তবায়ন হবে। এবারে গণ অধিকারের 21 দফা আছে, সেই আলোকে এবার নির্বাচনে আপনাদের প্রস্তুতি কেমন, এবং যদি আপনারা সংসদে যেতে পারেন, দেশের উন্নয়নে আপনারা কোন ধরনের ভূমিকা রাখতে চান? রাষ্ট্র পরিচালনার জন্য একটা যতগুলো আসন দরকার বা যে মেকানিজম, যে ক্ষমতা দরকার, প্রকৃতপক্ষে আমরা সে অবস্থানে নাই, এটা সত্য কথা। সো আপনারা জানেন যে আমাদের দলীয় প্রধান যে বিপিনুর হক নূর বর্তমানে আসন সমঝোতায়। আসলে আমি এই জায়গায় যেটা বুঝাতে চাই, শাসন ভারত থেকে সংসদে যদি যান, সেটা 2টো আসন হতে পারে, 5টি হতে পারে, 10টি হতে পারে, সেটি তো দেশের উন্নয়নে অবদান রাখার অনেক সুযোগ আছে। সেই জায়গায় আপনারা কি করবেন? ওকে, সো আমি আসতেছি আমার পয়েন্টে, যেটা বলতেছি, গত দীর্ঘ 17 বছর ধরে আমরা বাংলাদেশের প্যাসিফিক বিরুদ্ধে আন্দোলন করতে কি সকল শক্তি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী প্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। এক্ষেত্রে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। এবং যেটা আপনি বলছেন যে আমরা যদি একটা আসন পাই বা 2টা আসন পাই, আমাদের ভূমিকা কী হবে? ডেফিনেটলি। সো আমাদের এই দলের যে উৎপত্তি, সেটা মূলত হয়েছে আপনার অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে রাজপথে আমাদের দলের সৃষ্টি। আপনি জানেন আমাদের নেতা বিপিনুর হক নূর অনেকবার আহত হয়ে আমাদের অনেক নানা চড়া উতরাই হামলা মামলার মাধ্যমে আমাদের দলটার সৃষ্টি। সো আমরা প্রকৃতপক্ষে যেটা চাইবো, আমরা যে বিষয়টা অভাব ফিল করছি, সেটা হলো ন্যায়ের শাসন। আমরা বারবার আবেদন করার পরও আমাদের কোনো বিচার পাইনি। সো আমরা যদি ক্ষমতার একটা অংশ হই বা কোনো কারণে ক্ষমতার স্বাদ গ্রহণ করি, আমরা সবার আগে নিশ্চিত করবো যে সুশাসন, যেটা হোক একটা দিনমজুর থেকে শুরু করে বিত্তশালী সবার জন্য সমান বিচার ব্যবস্থা আমরা নিশ্চিত করার জন্য কাজ করব। এরপরে আমরা চাইব যে একটা সুষ্ঠু শিক্ষানীতি। আপনি জানেন স্বাধীনতার এত বছর পরও আমরা 2 দিন পর পর প্রতি যে ক্ষমতা দিয়ে দায়িত্বশীল আসে নতুন নতুন শিক্ষানীতি প্রণয়ন করে, ফলে দেখা যায় যে আমরা যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে এখনও আবদ্ধ এবং বহির্বিশ্বের সাথে তাল মানানোর ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে। যেহেতু আমি নিজে পার্সোনালি ইন্টারন্যাশনাল এডুকেশন নিয়ে কাজ করি, সো আমরা চাইবো যে আইনের শাসনের সাথে সাথে একটা সুষ্ঠু শিক্ষানীতি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে তরুণ প্রজন্ম যেটা বলছে যে গত 17 বছর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, এবং আমাদের যে ইলেকশন নিয়ে যে সকল আমার বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে এবং জরিপে নানাভাবে এবার একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে তরুণ প্রজন্মের 30 লক্ষ ভোট। সো এক্ষেত্রে আমরা তরুণদের জন্য তাদের একটা বড় অংশ কিন্তু বেকার। আমরা এমন একটা নীতি গ্রহণ করতে চাই বা আমরা এমন কোনো পদক্ষেপ নিতে চাই যেখানের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে, এবং যারা উদ্যোক্তা তাদেরকে আমরা অর্থনৈতিক সহযোগিতা করব, বেকারত্ব দূরীকরণের জন্য আমরা ভূমিকা রাখবো বলে আমি মনে করি।
হ্যাঁ, নিশ্চয়ই চমৎকার বলেছেন। আমি এবার জাতীয় পর্যায় থেকে একটু স্থানীয় পর্যায়ে আসি। জনাব দিলদার হোসেন, আপনি যেহেতু রাঙ্গামাটি জেলার প্রতিনিধিত্ব করছেন এবং পাহাড়ি জনপদ, বিশেষায়িত একটি জনপদ, সেই এলাকায় আপনি সেখানকার সন্তান হিসেবে ওখানে কি কি সমস্যাগুলো দেখেন, যেটি আপনারা দায়িত্ব পেলে সমস্যাগুলো সমাধান করবেন? হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম আসলে এটা বাংলাদেশের রাষ্ট্রের এক দশমাংশ। এটা অত্যন্ত চমৎকার একটি এরিয়া। আমরা পাহাড়, লেক, নদী ঘেরা একটা পার্বত্য চট্টগ্রাম। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে বসবাস রয়েছে। এখানে ট্রাইবাল জনগোষ্ঠী রয়েছে, বাঙালি জনগোষ্ঠী রয়েছে। আপনারা জানেন এখানে দীর্ঘদিন থেকে ওখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর সমাধানের জন্য সরকার বিভিন্ন যে উদ্যোগ নিয়ে এলাকার স্থিতিশীল রক্ষার জন্য কাজ করছে। সেক্ষেত্রে কিন্তু স্থানীয় জনগণ হিসাবে আমরাও কিন্তু সেখানে সরকারকে সহযোগিতা করি, বা এলাকার আইন শৃঙ্খলা এবার সম্প্রদায় সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আমরা বাংলাদেশি যে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, কারণ একটা জিনিস ওরা প্রথমেই সংক্ষুব্ধ হয়েছিল যে বাঙালি জাতীয়তাবাদের কারণে। পরবর্তীতে আমাদের নেতা, আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন, বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্য দিয়েই কিন্তু সেখানে আপনার জাতিগোষ্ঠীর একটি আপনার বৈষম্যহীন একটি তাদের অধিকার সেখানে প্রতিষ্ঠা হয়। তারপর থেকেই কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। তো আমার বিশ্বাস আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সেক্ষেত্রে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন সেটা যুগবদ্ধভাবে কাজ করবে। সেটি আমাদেরও প্রত্যাশা। ঠিক এই জায়গায় এবার একটু গণভোট প্রসঙ্গে আসি। গণভোট বিষয়ে আপনাদের ভাবনা কি এবং ভোটারদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশের এ পর্যায়ে করে একটি গুরুত্বপূর্ণ বিষয়। গণভোটটা হচ্ছে জুলাই সনদকে, এই বিষয়ে জুলাই সনদটা কি আসলে জনগণ চাচ্ছে কিনা, জুলাই সনদের যে বিষয়বস্তুগুলো একসঙ্গে উপস্থাপন করেছে বাংলাদেশের জন্য, সেখানে এই জিনিসগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করে গেছে কিনা সেই জন্য গণভোট দেওয়া হয়েছে। তো আমার বিশ্বাস যেভাবে জুলাই বিপ্লবে এই দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, গণভোটেও অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে অবশ্যই জুলাই সনদটাকে জনগণ বিবেচনা করবে। নিশ্চয়ই। একই বিষয়ে গণ অধিকারের অবস্থান জানতে চাই, গণভোট বিষয়ে আপনাদের ভাবনা। ডেফিনেটলি যেটা বললাম যে এই মুভমেন্টে তো যে আমাদের জুলাই সনদের বিষয়ে আমরা সবার আগে কাজ করেছি, সবার আগে বলবো না, মানে শুরুর দিকে একসাথে কাজ করেছি। সো আমরা চাইবো যে গণভোট জয়যুক্ত হওয়ার মাধ্যমে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অনেক দূরে এগিয়ে যাব, এবং নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এই জুলাই সনদ বাস্তবায়নটা অনেক বেশি মুখ্য ভূমিকা রাখবে। এডিশনালি আমি যদি বলি যে ভোট জয়যুক্ত হওয়ার মাধ্যমে যে আমরা সবসময় যেটা বলি যে ওমেন এমপাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নের যে বিষয়টা বলি, এখানে গণভোটের যে ধারাগুলো আছে আপনার, তার মধ্যে কিন্তু নারীর রাষ্ট্রে পরিচালনার নারীর অংশগ্রহণ ক্রমান্বয়ে বাড়ানোর একটা ধারা রয়েছে। সো আমি গণভোট জয়যুক্ত হওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি যে জুলাই আন্দোলনে যে নারীদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল, ঠিক রাষ্ট্র পরিচালনাও তাদের বলিষ্ঠ নেতৃত্ব আসবে এবং তাদেরকে সে সুযোগ দেওয়ার একটা সুযোগ তৈরি হবে বেসিক্যালি এই ভোট জয়যুক্ত হওয়ার মাধ্যমে। দারুণ বলেছেন। এবারে একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই। নির্বাচন উপলক্ষে সাধারণত আমাদের আশঙ্কার জায়গা থাকে আইন শৃঙ্খলা কিংবা সহিংসতা, তবে এবারে একটি নতুন বিষয় যোগ হয়েছে, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, যেটির মাধ্যমে নির্বাচনী হিসেব নিকেশ ভোটারদেরকে বিভ্রান্ত করার অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এই জায়গায় ভোটারদেরকে সচেতন করবার জন্য আপনারা নিজ নিজ দলের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করছেন? প্রথমেই দিলদার হোসেন। না, এখন তো শুধু ভোট না, সকল কিছুই কিন্তু ডিজিটাল প্রক্রিয়ায় হচ্ছে। সেটির অংশ এই ভোটেও। তো তো সকল কিছুই যখন মানুষ ডিজিটাল প্রক্রিয়ায় বা ডিজিটালের উপর মানুষ যখন ঝুঁকে পড়ছে, তো সেখান থেকে তো ভোট তো বা যাই বলেন না কেন, ভোট সংক্রান্ত সকল কিছু এখানে তো অবশ্যই আসবে। তো তবে প্রচারণাগুলো সকলেই করবে, সবাই যার নির্বাচন ইশতেহার বলেন, যার সকলের বাংলাদেশকে নিয়ে আমাদের ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা, আমাদের উন্নয়ন বা বাংলাদেশকে নিয়ে আমরা কীভাবে সামনে নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে, যে কথা আমাদের নেতা বলেছেন যে ছোট দল হোক বা বড় দল হোক সেই বিবেচনা নয়, যে ফ্যাসিবাদ আন্দোলনে যারা
ছিল, রাজপথে ছিল, তাদের সবাইকে নিয়ে উনি সামনের দিকে এগিয়ে নিতে চান। তো সেক্ষেত্রে এই ডিজিটাল যে কার্যক্রম, সেই ডিজিটাল কার্যক্রমে আমরা এটা ভালো কিছুই আমরা আশা করি, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিষয় খুবই আপত্তিজনকভাবে আসছে। সেখানে ফেক আইডি তৈরি করা হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের প্রপাগান্ড ছড়ানো হচ্ছে। তো এর জন্য সরকার একটি আইন করা উচিত বলে আমি মনে করি। কিন্তু ফেক আইড করে এভাবে অবৈধ আইডি দিয়ে প্রচারণা করলে, বিভিন্ন রকম প্রপাগান্ড ছড়িয়ে, বিভ্রান্ত ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত যদি করা হয়, সেজন্য অবশ্যই রাষ্ট্র এটা দেখা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, নিশ্চয়ই আপনি চমৎকার বলেছেন এবং আপনার পর্যবেক্ষণ অনেক গভীর। এই জায়গায় অপতথ্য রোধে গণ অধিকার পরিষদের ভাবনা কি? বর্তমানে সব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানি বা প্রচার হয়, এবং আমাদের ডেইলি লাইফে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি বেসিক্যালি। আমরা বিগত সময় আওয়ামী লীগের আমলে একটা আইন ছিল, আপনার ডিজিটাল নিরাপত্তা আইন, আপনি জানেন, কিন্তু ওই আইনের অপব্যবহার ছিল, অ্যাবিউজ হয়েছে আমরা দেখছি। যেক্ষেত্রে হয়েছে যে মানুষ একটা সত্য বিষয় বলতে গিয়েও তাকে এই আইনের মাধ্যমে গ্রেপ্তার করে কারাবরণ করতে হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ আমি চাই, সেটা আমার যে সব আলোচক আছে ভাইয়া বলছে যে আগামীতে ক্ষমতায় যে আসুক না কেন, হ্যাঁ, যে আপনি সোশ্যাল মিডিয়া আপনার দলের বা অন্য দলের কোনো কিছু আপনি দিতে পারেন বা অন্য দলের সমালোচনা করতে পারেন, সেটা যেন যৌক্তিক হয় এবং পরস্পর সম্মানবোধ যেন থাকে। আমি ঠিক এমন একটা বাংলাদেশ চাই বা এই নির্বাচনের পরে, যেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি জয় হয়, আমি যেন তাকে গিয়ে অভিনন্দন জানাতে পারি, এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি জয় হয়, সে যেন আমাকে এসে বলতে পারে যে আমরা একসাথে কাজ করব। এই পরস্পর সম্মানবোধটা আমরা সোশ্যাল মিডিয়াতে চাই, কিন্তু এটা সত্যি কথা, যেটা এখন সোশ্যাল মিডিয়া সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এটা অনেক, এখানে আপনার অনেক যোগ্যতা সম্পন্ন বা সম্মানিত ব্যক্তিও এই জায়গায় সাইবার বুলিংয়ে। সো আমি বলবো যে সরকারকে এটা স্ট্রংলি, যেহেতু আগামীতে নির্বাচন খুব কাছে, স্ট্রংলি এটা মনিটরিং করে, এগুলো আইডেন্টিফাই করে যারা প্রকৃতপক্ষে যে সাইবার বুলিং করে বা ক্রাইম করে অনলাইনে, তাদেরকে আইনের আওতায় আনুক। হ্যাঁ, নিশ্চয়ই সরকার এই পাশাপাশি রাজনৈতিক দল এবং আমাদের যারা সাধারণ ভোটার সবারই আসলে এই জায়গায় সচেতন হওয়ার প্রয়োজন আছে। না, সেটাই আপনি বলছেন ঠিক আছে, যে বিভিন্ন সম্মানিত ব্যক্তি, সেটা সম্মানিত, আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়েও তো সেখানে এই ধরনের প্রপাগান্ডা বা মিথ্যাচার করা হচ্ছে। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকেই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য একটি সুন্দর নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এই নির্বাচনটি আসলে সম্পন্ন হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একতা থাকে, তারা যদি একে অপরের প্রতি সহনশীল হয়, সহযোগিতা পরায়ণ হয়, সেই সাথে ভোটারদের প্রতি উদার হয়। এই জায়গায় বিএনপির যিনি প্রতিনিধি আছেন মোহাম্মদ দিলদার হোসেন, আপনার কাছে জানতে চাওয়া, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য ভোটার, রাজনৈতিক দল এবং সরকারের প্রতি আপনার কি পরামর্শ? নির্বাচনে কিন্তু সকলের আশা, কিন্তু নির্বাচনকে আমরা দেখেছি বিভিন্ন প্রক্রিয়ায় দেরি করানো, বাধাগ্রস্ত করানোরও কিন্তু অনেকে চেষ্টাও কিন্তু করা হয়েছে। এখন আমরা সরকারকে বলবো, নির্বাচন যখন সরকার ঘোষণা করেছেন, এই কমিটমেন্ট থেকে সরকার যেন অত্যন্ত দায়িত্বশীলতা জায়গা থেকে এই নির্বাচনটা শেষ করেন। কারণ আমি আগেই বলেছি, নির্বাচনের মধ্যে দিয়ে, ভোটাধিকার মধ্যে দিয়েই কিন্তু জনগণ তার মালিকানা, তার রাষ্ট্রের মালিকানা কিন্তু সে নিশ্চিত করতে পারে। সেখানে সরকারকে অবশ্যই এই নির্বাচনে যে ধরনের এখনো পর্যন্ত যে ধরনের আপনার প্রপাগান্ডা ছড়ানো হয়, নির্বাচনকে বন্ধ করে দেওয়ার জন্য যে হুমকিগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়, যারাই দেখ না কেন, এই জিনিসগুলো সরকার যেন আমলে নেই, এবং এর থেকে যেন সরকার অবশ্যই তাদের হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য নির্বাচনের ট্রেন যেটা চালু হয়েছে, যেটা সামনের দিকে নিয়ে তার গন্তব্য যেন সরকার পৌঁছে নিয়ে যান। কিন্তু বাংলাদেশের কে কি বলছে, কে কীভাবে হুমকি দিচ্ছে, সেটা বিবেচ্য বিষয় নয়, সেটা বড় কথা নয়। বাংলাদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারেননি। বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার ইচ্ছায় কিন্তু অপেক্ষা করছে। তো জনগণের যে অপেক্ষা, সেটা যেন সরকার অবশ্যই গুরুত্ব দিয়ে সেটা বাস্তবায়ন করে। আমি সেটাই সরকারকে আমি পরামর্শ দেব। নিশ্চয়ই আপনার পরামর্শ নিশ্চয়ই সরকার এবং যারা দায়িত্বশীল আছেন তাদের নজর আসবে, সেটা আমরাও বিশ্বাস করি। এবারে গণ অধিকার পরিষদের ভাবনাটা, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সরকার, জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আপনাদের কি পরামর্শ? ধন্যবাদ। আলোচনার শুরুতে আমি যেটা বললাম যে এবারে যে নির্বাচন শুধুমাত্র সরকার গঠন না, রাষ্ট্র পুনর্গঠনের জন্যই এই নির্বাচন। এক্ষেত্রে যদি আমি বলি যে বর্তমানে আসলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি,
যদি এক বাক্যে বলি এটা কিন্তু সন্তোষজনক না, এটা আমরা সবাই জানি। সো আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া নিয়ে সন্দেহ সবারই আছে। বর্তমানে আমরা শহরেই যে মানুষটা সোশ্যাল মিডিয়া ইউজ করি, গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে, সবাই ইনফ্লুয়েন্সার, সবাই জানে, আপ টু ডেট। সো ওই ক্ষেত্রে হয়েছে আপনার যদি আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং ভূমিকা পালন না করে, সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতে হবে। এবং যদি নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ না হয়, তাহলে আমি মনে করি যে এই প্রজন্ম এটা মেনে নেবে না বেসিক্যালি। এখন কেউ যদি চায় যে তার মেকানিজম, তার শক্তি বা জনসমর্থন কাজে লাগিয়ে নির্বাচনকে কোনোভাবে আপনার টেম্পারিং করবে, এটা সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এই প্রজন্ম যারা জেনজি তারা অনেক বেশি সচেতন, এবং আমরা যাদেরকে বলতাম রাজনীতি বিমুখ, জুলাই বিপ্লব তাদের কিন্তু রাজনীতিমুখী করেছে, রাজনীতি সচেতন করে তুলেছে। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ চেষ্টাই করে, তরুণ প্রজন্ম এটা রুখে দিবে, এবং তাদের প্রচেষ্টায় সচেতন তরুণ সমাজ এবং নাগরিকদের মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন নির্বাচনী ভাবনায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম মোহাম্মদ দিলদার হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গামাটি জেলার যুগ্ম সম্পাদক, সেই সাথে তিনি কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এবং আমাদের সাথে আরও একজন অতিথি ছিলেন জনাব আমির হোসেন, তিনি গণ অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর সহসভাপতি। ওনাদের আলোচনার মাধ্যমে আমরা যেটি বুঝলাম, ওনারা এইবারের নির্বাচনে একটি শৃঙ্খল পরিবেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছেন। সেই সাথে ওনারা চেয়েছেন গণভোট হবে এমন যেটি জুলাই স্বপ্নকে পূরণ করবে, এবং প্রত্যেকে নিজেদের দলের যে প্রতিশ্রুতি, যে ভাবনা, বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা, সেটিও তারা তুলে ধরেছেন। এবং তারা প্রত্যাশা করেছেন যদি নির্বাচনে জয়লাভের মাধ্যমে সেটি সরকার গঠন কিংবা বিরোধী দল অথবা যে কোনোভাবেই সংসদের অংশ হতে পারুক না কেন, তারা বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের জনগণের স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা যেটি আছে সেটি বাস্তবায়নে কাজ করবে। ওনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হলেই স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। তাই আমাদের সবার প্রত্যাশা সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এক নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা খুঁজে পাব। সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।